সবাইকে শুভেচ্ছা। মুক্ত মুক্ত দেশের মানুষ যারা একটি স্বাধীন, সুন্দর এবং মুক্ত দেশ পেয়েছেন, আমাদের ছাত্র ভাইদের এবং জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়া যতটা সহজ, স্বাধীনতাকে রক্ষা করা অনেক কঠিন। তাই সবাইকে সংযত হতে বলবো। প্রতিশোধ পরায়ণ হবেন না, মানুষের জান মালকে নষ্ট করবেন না। ভুলে যাবেন না, শেখ হাসিনার পতনের একটা অন্যতম কারণ ছিল জিজ্ঞাসা, লুটপাট, দলীয়করণ, দুর্নীতি, সুশাসনের অভাব। এটার কারণেই আজকে তাদেরকে এইভাবে চলে যেতে হয়েছে এবং এই পরিণতি ভোগ করতে হয়েছে। তাই হ্যাঁ, ওনারা আওয়ামী লীগ গভর্নমেন্ট যতদিন বাংলাদেশে ছিল তারা অনেক অত্যাচার করেছে, অনেক কিছু করেছে, যেটার কারণে আজকে এই হয়েছে। কিন্তু এখন যদি ঠিক একই কাজ আবার শুরু হয়, তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে বা এর থেকে ভয়ানক হতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাদেরকে ফল দেখতেছে, আপনারা কি করেন। সামনে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসবে কিছুদিন, তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবে এবং তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং সামনে হয়তোবা যতটুকু বাংলাদেশ সবচেয়ে বৃহত্তর দল বিএনপি তারাই আসবে ক্ষমতায়, অথবা হয়তোবা তারা জোটবদ্ধভাবে টেক ওভার করবে। এটা এখনও বলা যাচ্ছে না কী হবে, সামনে বলা যাবে এটা। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা হলো যে বাংলাদেশের 50 ইয়ার্সের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মধ্যে যে আমরা আবার সেই দুর্নীতি, অপশাসন এবং হিংসা রাজনীতি, বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া, এই যে আমরা যে বৃত্তের মধ্যে ঘুরপাক খেয়েছি, এটা থেকে আমাদের অবশ্যই বের হতে হবে এবং নতুন ছাত্র ভাইয়েরা সংগ্রাম করে যে দেশ উপহার দিয়েছেন, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা জিজ্ঞাসায় লিপ্ত হবেন না। আপনাদের কষ্ট হয়েছে, আপনাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে এবং যারা করেছে এর জন্য দেশে আইন আছে, দেশের ইন্টারিম গভর্নমেন্ট এসে তারা এটাকে দেখবে এবং তারা এটা বিচারের ব্যবস্থা করবে। কিন্তু আপনারা কারো ক্ষতি করবেন না। আপনাদের সবচেয়ে বড় উদাহরণ সামনে যে আছে নেলসন ম্যান্ডেলা 25 বছর তার দেশের স্বাধীনতার জন্য শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যখন সে আন্দোলন গড়ে তোলে এবং ANC তার পার্টির নাম, সাউথ আফ্রিকাতে ANC পার্টি যখন আন্দোলন গড়ে তোলে তখন তাকে জেলে নেওয়া হয় এবং রবিন আইল্যান্ড আপনারা জানেন, সেখানে একটা ছোট ঘর, কোনো মতো বসে থাকা যায় বা কোনো মতো শোয়া যায়, এতটুকু একটা ঘর, সেখানে 25 বছর নেলসন ম্যান্ডেলাকে আটকে রাখা হয়েছিল। 25 বছর পর যখন তার দল ANC ফাইট করে যখন তারা শ্বেতাঙ্গদের কাছ থেকে ক্ষমতা নিয়ে আসে, তখন তাকে মুক্তি করে তাকে নিয়ে আসে রবিন আইল্যান্ড থেকে। এবং সে কি করছিল, সে তো প্রতিশোধ নেয় নাই। সবাই অপেক্ষা করতেছিল নেলসন ম্যান্ডেলা কি ভাষণ দেয়। নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকা জোহান্সবার্গে কোটি কোটি মানুষের সামনে যখন সে কথা বলতে শুরু করে, তখন সে কখন কোনো জিজ্ঞাসার কথা বলে নাই। সে বলছে আমি মাফ করে দিলাম, আমি যদি আবার রক্তের খেলায় এবং আমি জিজ্ঞাসার খেলায় মেতে উঠি, তাহলে সাউথ আফ্রিকা কখনো পুনর্গঠিত হবে না। এই জন্য যত অত্যাচার, যত অনাচার, যত গুম, যত কারাপশন, দুর্নীতি এগুলো হয়েছে, এর জন্য প্রফেসর ইউনূস আসতেছে। সে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট
ট্যালেন্টেড পার্সনের মধ্যে একজন। সে এনশিওর করবে, হ্যাঁ, আমরা ভরসা রাখি এই গভর্নমেন্টের উপরে। এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, দেশ চালাবেন, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা 50 বছরের যেই নষ্ট রাজনীতি আপনারা করেছেন, এটা থেকে বেরিয়ে আসেন। এটা ছাত্ররা আপনাদেরকে দেখাই দিচ্ছে এটার পরিণাম কী হয়, কত ভয়াবহ হয়। হ্যাঁ, বের হয়ে এসে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুনভাবে শপথ নেন। বাংলাদেশে মানুষ ভুল করে, কিন্তু ভুল থেকে মানুষ শিক্ষা নিতে পারে। ভুল করা কোনো অপরাধ না, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে রাজনীতি আপনারা করেছেন আগেও, বিএনপি গভর্নমেন্টও যখন গভর্নমেন্ট ছিল খুবভাবে যে তারা দেশ চালিয়েছে তা না, তারাও আওয়ামী লীগের, হ্যাঁ, এপিট আর ওপিট। কিন্তু সামনে যখন আবার এখন বাংলাদেশের যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে ঐতিহাসিক। এরকম ঘটনা 1971-এর পর আর ঘটেনি। তাই সামনে যারা ক্ষমতায় আসবেন তারা দেশকে আগায় নেওয়ার জন্য সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবেন এবং সব জায়গায় মেধাবী লোককে বসাবেন। কোনো দলীয়করণ, কোনো মিথ্যা মামলা, হ্যাঁ, এগুলো যাতে না হয়। বাংলাদেশের সবচেয়ে বড় যেই রোগগুলো আছে এর মধ্যে হচ্ছে জবাবদিহিতার অভাব, সর্বস্তরে দুর্নীতি এবং মাস্তানি আর গুন্ডামি। হ্যাঁ, এগুলো হচ্ছে দেশের সবচেয়ে বড় বড় রোগের মধ্যে একটা। বাংলাদেশের স্টুডেন্টরা যদি বাংলাদেশকে স্বাধীন করতে পারে, তাহলে তারা দেশকে সামনে আগায় নেওয়ার জন্য তাদের সেই পরিমাণ দক্ষতা আছে। এই জন্য যুব সমাজের যে স্পিরিট এবং যেই মানসিক শক্তি তা কাজে লাগিয়ে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যাতে রিসার্চ হয়, গবেষণা হয়, এখান থেকে যাতে পৃথিবীর সবচেয়ে দামি দামি, হ্যাঁ, প্রোডাক্ট তৈরি হয় এবং দামি দামি রিসার্চ পেপার তৈরি হয় এবং সেটা যাতে ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়, এই দিকে মনোযোগ দেওয়া হোক। প্রত্যেক জায়গায় আপনারা ভবিষ্যতে তাদেরকে নিয়োগ দেবেন, সমাজের সবচেয়ে ট্যালেন্টেড লোকদেরকে আনবেন এবং সারা ওয়ার্ল্ডে বাঙালিরা বসে আছে আপনাদের হেল্প করার জন্য, দেশকে আগায় নেওয়ার জন্য। তাদেরকে পদের দরকার নেই, পদ ছাড়াই তারা আপনাদের হেল্প করবে। ভুলেও আপনারা পুলিশকে ব্যবহার করবেন না। পুলিশকে একটি ভালো বাহিনীতে গড়ে তোলেন, আর্মিকে ক্যাপাবেল করেন, অন্যান্য যে আছে, যেই ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে, এগুলোকে আপনারা সুন্দরভাবে, গণতান্ত্রিকভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলেন। সমস্ত ইনস্টিটিউশন যেগুলো আছে বাংলাদেশে, বিচার বিভাগ, তারপর আপনার ইলেকশন কমিশন, তারপর অ্যান্টি কারাপশন, হ্যাঁ, এগুলোকে শক্তিশালী মানুষ দিয়ে এগুলো গড়ে তোলেন। এগুলো হচ্ছে দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এগুলো যদি কলাপস হয়ে যায়, একটা দেশ কলাপস হয়ে যায়। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলোতে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের রাজনীতি টোটালি বন্ধ করতে হবে এবং সাথে সাথে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। সেখানে থাকবে ছাত্র ইউনিয়ন। ছাত্ররা সেখানে করবে, কিন্তু তারা ইউনিভার্সিটির পড়াশোনা, ইউনিভার্সিটির মেধা বিকাশ, তারা সেখানে ওই নিয়ে কাজ করবে, কিন্তু ওইখানে কোনো দলীয় রাজনীতি হবে না। ওই পরিবেশ আমাদের এখনও নাই, হয়তো কখনো আসতে পারে। হ্যাঁ, ছাত্র রাজনীতি কোনো ভুল জিনিস না, এটা পৃথিবীর অনেক অন্য দেশে এটা আছে, কিন্তু এটার সিচুয়েশন এখন নাই বাংলাদেশে। এটাকে আগে সারাইতে হবে। যদি কখনো ক্রিয়েট হয় তখন আবার দেখা যাবে এটা, কিন্তু আগামী 5-10 বছরে আমার কাছে মনে হয় না কোনো ধরনের দলীয়করণ। ইউনিভার্সিটির মধ্যে কোনো দল থাকবে না। ইউনিভার্সিটির মধ্যে শুধু থাকবে পড়াশোনা, রিসার্চ, গবেষণা, হ্যাঁ, এগুলোর চর্চা, নাথিং এলস। এগুলো এই আর এবং সাথে সাথে যুব সমাজ যারা এই দেশকে মুক্ত করেছেন, আপনারা যারা ক্ষমতা আসবেন তাদেরকে কোনোভাবে ভুলবেন না। আপনারা যেটা করতে পারেন তাদের স্মরণ রক্ষা করার জন্য, যেসব জায়গায় বিভিন্ন দলের ব্যক্তিদের নামে বিভিন্ন স্থাপনা করা হয়েছে, বিভিন্ন ধরনের একজনের নাম সব জায়গায় দেওয়া হয়েছে, যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে তার নামে সব কিছু, তার নামে এত থাকার প্রয়োজন নাই। তার নামে আপনি এক জায়গায় রাখেন, একটা খুব ইম্পর্টেন্ট যেই স্থাপনা আছে বা কিছু একটা আছে, ওইখানে তার নাম থাকুক। অন্য জায়গায় শহীদদের নামে রাখেন। বঙ্গবন্ধু ব্রিজ, আবু সাইদ ব্রিজ ফর এক্সাম্পল, মুগ্ধর নামে আপনারা একটা বড় কিছু জাদুঘর করেন। এইভাবে বাংলাদেশ আনাচে কানাচে যত কিছু আছে সেখানে ওদের নাম দিয়ে এগুলো করা হোক। এটা করা হলে ভবিষ্যতে প্রজন্ম এই হিস্ট্রিকে পড়বে এবং তারা জানবে এই ইতিহাস তারা কি করেছে। এটা হলো একটা। তারপর
তারপর অন্যান্য যে ইন্টারন্যাশনাল রিলেশন এবং বহির্বিশ্বের সাথে সম্পর্ক, হ্যাঁ, এগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া একটা খুব ইম্পর্টেন্ট কান্ট্রি, হ্যাঁ, আমাদের পাশের দেশ, তাদের সাথে কীভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় সার্বভৌমত্ব রক্ষা করে, হ্যাঁ, সেটার জন্য শক্তিশালী লোক লাগবে কাজ করার জন্য। দল কানা, দলবাজি করা, এগুলো থেকে বেরিয়ে আসেন। এগুলো বাংলাদেশের আজকে পিছিয়ে পড়া এবং আজকের এই অন্ধকারের মধ্যে নিপতিত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইতেছে যে ভুল রাজনীতি, খারাপ রাজনীতি, দুষ্ট রাজনীতি। ধন্যবাদ সবাইকে। সামনে ইনশাল্লাহ আমার অন্য চিন্তা নিয়ে আসবো। আপাতত আমি চিন্তা করতেছিলাম এটা নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সমস্ত শহীদ যারা মৃত্যুবরণ করেছেন, রক্ত দিয়েছেন, তাদের জন্য আত্মা মাগফিরাত কামনা করি এবং নতুন সরকারকে আহ্বান জানাবো প্রত্যেকটা মৃত্যুকে উদ্ঘাটন করেন, বিচারের আওতা আনেন এবং তাদেরকে সম্মান দেওয়া হোক, রাষ্ট্রীয় সম্মান এবং অন্যান্য যত কিছু প্রয়োজন এগুলো নিশ্চিত করা হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।